রাজ্যের কেউ তো প্রাণের ভয়ে এলো না, তুমি এলে কেন? মহারাজ, আমি আমার মনের অটুট বিশ্বাস বুকে নিয়েই আপনার দরবারে উপস্থিত হয়েছি। কারণ আমি জানি, যার মনে সত্যিকারের বিশ্বাস থাকে, সাফল্য একদিন তার হাতেই ধরা দেয়। বাহ বাহ, সুন্দর কথা। বা বালা, তোর সেই 3টি প্রশ্ন করে ফেল তাহলে। কোনো এক রাজ্যে বিমলা তার 2 সন্তান ও 3 ছেলের বউকে নিয়ে বাস করত। গেল বছর এক ঝড়ের রাতে বিমলার স্বামী ও তার মেজ ছেলে তাদের হাটের দোকান থেকে বাড়ি ফেরার পথে গায়ের ওপর গাছ পড়ে মারা যায়। বিমলার 3 ছেলের বউয়ের ভেতরে বড় ও ছোট ছিল খুব হিংসুটে, আর মেজ বউ ছিল শান্ত আর পরিশ্রমী আর ভীষণ দয়ালু। তারা 2 বউ মেজ বউকে মোটেও দেখতে পারত না। গিন্নি, ব্যবসার কাজে বাইরে যেতে হচ্ছে, তুমি মাকে কিন্তু দেখে রেখো। তা ফিরবে কবে শুনি? প্রতিবার তো 6 মাস করে থাকি, এবার তো ছোটকেও সাথে নিচ্ছি, 3 মাসের ভেতরেই ফিরে আসব। সামনে যে মোহিনী মেলা আসছে, সে কথা কি তোমার মনে আছে? এবার মেলায় কিন্তু আমার ওই রূপসী বিলাস শাড়ি চাই চাই। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে তাই হবে। শুধু তাই হবে বললে হবে না, আমার ওই রূপসী নীলা শাড়িটা চাই চাই। গেল বছর তো তোমার অপয়া বৌদির জন্যই হলো না, এবার আর কোনো বাহানা শুনবো না, এই বলে রাখলাম। আরে বাবা, দেবো তো বললাম তো দেবো। এবার ব্যবসায় বেশ লাভ হবে, তোমার মনের সব ইচ্ছে এবার পূর্ণ করব। আবার একমাত্র বউ বলে কথা। যত সব ঠং। এত বেলায় আসার সময় হলো, বলি ঘরের কাজ করা হয়েছে নাকি? জি মা, সবই তো করেছি। এখন কুয়ো থেকে জলটা তুললে হয়ে যায়। এত বেলায়ও জল তুলতে পারবি না? একটা কথা সব সময় মনে রাখবি, এই সংসারে থাকতে হলে কাজ কাম করতে হবে, কোনো প্রকার চালাকি চলবে না। এইসব ন্যাকা ন্যাকা চোখের জল ফেলে কোনো লাভ নেই। বিয়ে হতে না হতেই স্বামীকে খেয়েছো। নেহাত আমার খোকার কথা রাখতেই তোমাকে এই বাড়িতে এখনো রেখেছি, নইতে কবেই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আহ মা, বৌদিকে এভাবে কথা শোনাচ্ছ কেন? বাড়ির সব কাজ তো বৌদিই করে নাকি? তরদ একেবারে উতলে পড়ছে নাকি? মা তো ঠিকই বলেছে, এমন একটা ষাঁড়ের মতো মানুষকে বসিয়ে বসিয়ে খেতে দিব, তা গায়ে তো বাঁধবেই। চত্ব সব বাদ দে খোকা, তা তোরা বের হলি বুঝি? হ্যাঁ মা, তোমার শরীরের যত্ন নিও, বউদের দিকে খেয়াল রেখো। যা বাবা, সাবধানে যাস। আশীর্বাদ করি, সৃষ্টিকর্তা যেন তোদের সব সময় মঙ্গল করেন। একে একে সবাই ঘর থেকে বিদায় নিল। মেজবউ মুখ চেপে ঘর থেকে বেরিয়ে তার ঘরে গিয়ে স্বামীর ছবিটা বুকে ধরে ঠুকরে ঠুকরে কেঁদে উঠল। ওগো ওগো, তুমি কি সত্যি আমার জন্য মরেছ? তোমার মৃত্যুর জন্য কি আমি দায়ী? এ যন্ত্রণা যে আমি আর কিছুতেই বইতে পারছি না। শুধু শুধু ওই কাল নাগিনীকে বসিয়ে বসিয়ে খেতে দিতে হচ্ছে, এতে আমাদের স্বামীদেরই অন্ন ধ্বংস করছে। কত পরিশ্রমের টাকা বললো তো দিদি। যদি ওকে আমরা এই বাড়িতে কাজের লোকই মনে করি, কিন্তু ওকে আমার একদম সহ্য হয় না। শুধু কি তোর রে ছোটে, ওকে তো আমারও সহ্য হয় না রে। রে ছোটি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, চল তো গিয়ে দেখি মুখপুরিটা কি করছে। সর্বনাশ, এখনই বুঝি ঝড় শুরু হলো। বলি ও বড় বউ, ও ছোট বউ, বৃষ্টি যে এলো বলে খেতে যে কি অবস্থা হবে তা কে জানে। কি আর হবে, বৃষ্টি এলে সব বৃষ্টির জলে ডুবে যাবে। আলটা কাটা থাকলে তো জলটা গিয়ে নদীতে পড়তো, কিন্তু এই ঝড় বৃষ্টির সময় আল কাটতে যাবেটা কি? ওরা তো মাত্রই বেরুলো। কে আর যাবে? মেজো যাবে। কই, সে ঘরে ছিল্লা ধরে বসে আছে। মেজো, এ মেজো, বলি কি রে, তুই ঘরে কি তোর মরণ হলো নাকি রে মেজো? মরণ হলেও তো বেঁচে যেতাম। যত সব ঢঙের কথা বাদ দে, বাইরে যে ঝড় হচ্ছে সেটা কি দেখছিস না? দেখবিও বাকি করে, আছিস তো ঘরে বসে। কি আরাম, তোর স্বামী না থাকলেও সুখের কোনো অভাব নেই। সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি, আমার মতো সুখ যেন তোমাদের জীবনে না আসে। আই কাল নাগিনী,
তুই কি বলতে চাচ্ছিস? আমার এই দুই ছেলেও মরে থাক, পোড়ামুখী সর্বনাশী। দূর হয় বাড়ি থেকে। মাঠে যা, মাঠে গিয়ে ক্ষেতের আইলগুলো কেটে দে। মরতে হলে ঝড়ের ভেতরে তুই গিয়ে মর। মেজো বউ মাঠের পথ ধরতেই শুরু হলো আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো, তুমুল বেগে ঝড় আর সাথে খুব বৃষ্টি। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাকে। এত বৃষ্টি, আমার যে খুব ভয় করছে। শুনেছি ফাঁকা মাঠে বাজ পড়ে নাকি। আরে আরে আরে, কি ওটি? অমন সাদা কি শুয়ে আছে ক্ষেতের ভেতরে? মেজো বউ কাছে গিয়ে দেখল একটা সাদা ঘোড়া পড়ে আছে, তার সারা গায়ে ক্ষতের দাগ। কার ঘোড়া এটি? কে ফেলে গেছে এই মাঠে? আহারে, সারা গায়ে তার ক্ষত, কি অবস্থাটা নাই করেছে। আমাকে আমাকে আর মেরো না। কথা বলা ঘোড়া? এটা কিভাবে সম্ভব? এই যে কথা বলা ঘোড়া, শুনছো নাকি? তোমাকে কেউ মারবে না। কে তুমি? কোথা থেকে এসছো গো? আমি তো একটা ঘোড়া, তবে আমার ভেতরে একটা বিশেষ ক্ষমতা আছে যার জন্য আমি কথা বলতে পারি। আমার খুব খিদে পেয়েছিল, তাই একটা লোকের ক্ষেত থেকে শশা খাচ্ছিলাম, সেই আমাকে মেরে এখানে ফেলে গেছে। আহারে, তোমার তো চিকিৎসার দরকার। কয়েক জায়গায় কেটেও গেছে। আর চিকিৎসা? আমি তো ওই জঙ্গলে থাকি, আমাকে আবার কে চিকিৎসা করাবে? তুমি যাবে আমার সাথে আমার বাড়িতে। হয়তোবা সেখানে পেট ভরে খাবার পাবে না, তবে তোমাকে আমার নিজের হাতে সুস্থ করতে পারবো। হ্যাঁ, যাব। হেসছে। আচ্ছা বেশ, তুমি একটু বসো, আমি ক্ষেতের আইলটা কেটে নিই, তারপরে তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। নীলিমা কাজ শেষে আহত ঘোড়াটিকে নিয়ে বাড়ি ফিরল। কদিন তাকে নিজ হাতে সেবা যত্ন করে সুস্থ করে তুলল। দেখো দিদি, দেখো, একে তো আমাদের ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছে, তার উপর আবার কোথা থেকে একটা ঘোড়া টেনে নিয়ে এসেছে। অনেক হয়েছে, এবার ওকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে। শোন, এদিকে আয়। বুদ্ধিটা বেশ ভালোই এঁটেছো দিদি। আজই এই বাড়িতে ওর শেষ দিন হবে। এখন আমি সম্পূর্ণ সুস্থ গো। তাহলে এবার কি তুমি চলে যাবে? না না, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমার কাছেই থাকবো। সত্যি? কিরে, সারাদিন তোর ওই ঘোড়ার সাথেই থাকবি নাকি? ঘোড়াকে পেয়ে তো ধরাকে স্বর্গজ্ঞান করে ফেলছিস দেখছি। যা, বারান্দায় কাপড় রেখে এসছি, নদী থেকে ধুয়ে আন। আচ্ছা ঠিক আছে দিদি। আগে তো সবাই আমার সাথে হিংসামি করত, আর এখন আমার ঘোড়াটির সাথে। জানি না এর শেষ কোথায়। মা বাবাও যে বেঁচে নেই, তাদের কাছে গিয়ে উঠব। আচমকা পেছন থেকে কেউ মেজো বউকে ধাক্কা দিয়ে জলের ভেতর ফেলে দিল। সে নদীর জলের স্রোতে ভেসে যেতে লাগলো। আহ, বাঁচাও বাঁচাও, আমি যে সাঁতার জানি না, জলে ডুবে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। এরপর মেজো বউয়ের ঘোড়াটি উড়ে এসে তার লেজ দিয়ে তাকে আলতো করে পেঁচিয়ে জল থেকে তুলে নিল। চোখ বন্ধ করো বন্ধু, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। ধন্যবাদ বন্ধু। আজ যদি তুমি আমাকে প্রাণে না বাঁচাতে, তবে আমি মরেই যেতাম। জীবনে এতটুকু বিশ্বাস রাখলে স্রোতও তোমাকে ডোবাতে পারবে না। চলো বাড়ি ফিরি। দুবু বারান্দায় বসে হাসি খুশিতে গল্প করছিল। মেজো বউকে বাড়িতে ফিরতে দেখে মুহূর্তের ভেতর তাদের মুখ অন্ধকার হয়ে গেল। হ্যাঁ রে ছোটে, ও তো সাঁতার জানে না, তবে বেঁচে অবস্থায় ফিরলো কি করে? আমিও তো সেটাই ভাবছি গো দিদি। পরদিন ওই রাজ্যের রাজা গোপালের একমাত্র কন্যা মালা তার বাবার কাছে আবদার করল,